আজকের ক্লাস ভেক্টর 7-এ এই কারণেই আমাদের টপিক আপেক্ষিকের ধারণাতে ভেক্টর বিয়োগের ধারণার প্রয়োগ। আপেক্ষিক কথাটার অর্থ হলো রিলেটিভ, অর্থাৎ কোনো কিছুর সাপেক্ষে। মানে আমরা সাধারণত চারপাশে যা কিছু দেখি সবসময় আমরা একটার সাপেক্ষে অন্যটাকে তুলনা করে তাকে বুঝে নিই বা তার গুণ সম্পর্কে ধারণা নিই। আমাদের চারপাশে যে সকল বস্তু আছে তাদের গুণ সম্পর্কে জানতে হলে আমরা যে সমস্ত ভৌত রাশিগুলোকে শিখেছি, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি আরও অনেক কিছু আছে। আবার এরকম কিছু রাশি আছে যে সমস্ত রাশিগুলোকে ভৌত রাশি বলে না, কারণ ওদেরকে মেজার করা যায় না, যেমন ভালোবাসা, সৌন্দর্য ইত্যাদি ইত্যাদি। তো এই সমস্ত জিনিসকে কিন্তু আমরা কম্পেয়ার করার মাধ্যমেই বোঝার চেষ্টা করি। যেমন আমি বলছি যে একটি লোক খুব সুন্দর, এবার এই সৌন্দর্যটা বোঝার জন্য শুধু যদি বলি যে ওই লোকটি খুব সুন্দর, তাহলে মানুষ বুঝতে পারবে না। তখন আমরা কি করি না, ওই লোকটি এর থেকেও বেশি সুন্দর বা এর থেকেও বেশি কুৎসিত, তাহলে আমরা ওই লোকটির সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে ধারণা আমাদের ক্লিয়ার হয়। ঠিক একই রকমভাবে ভৌত রাশিগুলো, যেগুলো যেমন লম্বা অর্থাৎ দৈর্ঘ্য, ভর ইত্যাদি বোঝার জন্য কি করি না, একটা বস্তু দিলাম সেটা ভারী, এবার এটা কতটা ভারী বোঝার জন্য অন্য একটা বস্তুকে নিয়ে আমরা কম্পেয়ার করে বলি যে আচ্ছা এই বস্তুর থেকে এই বস্তুটা ভারী বা এই বস্তুর থেকে এই বস্তুটা হালকা। একেই বলা হয় আপেক্ষিক। আর এই আপেক্ষিক বিষয়টাকেই আমরা আজকে ভেক্টর বিয়োগের সাহায্যে বুঝবো। আমাদের পাঠ্য বইতে যে সকল আপেক্ষিক ভৌত রাশিগুলোকে লেখা আছে বা যাকে দিয়ে আমাদেরকে হিসাব করতে হবে সেগুলি হলো আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক ভরবেগ ইত্যাদি। অর্থাৎ বেগ, ত্বরণ, ভরবেগ অর্থাৎ গতি রিলেটেড, এবং গতির এই সমস্ত পার্টগুলো আমরা জানি সমস্ত ভেক্টর রাশি। তাহলে আজকে আমরা এই আপেক্ষিক ভেক্টরগুলোকে নিয়ে আলোচনা করব। তো সেরকমই আমি একটা উদাহরণ দিয়ে বলছি। ধরলাম আপেক্ষিক বেগ বোঝাচ্ছি যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। এটা বোঝানোর জন্য কিভাবে লেখা হয়, ভি বি এ, অর্থাৎ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ এর সাপেক্ষে বি এর গতিবেগ। এটা লেখার স্টাইলটা হচ্ছে VBA, অর্থাৎ যার সাপেক্ষে আমরা বেগটি নির্ণয় করতে চলেছি তাকে পরে লিখব, আর যার বেগ নির্ণয় করতে চলেছি তাকে সামনে লিখব। আর এটাকেই ভেক্টরিক্যালি লিখলে এটা হয় VB মাইনাস VA। এটার মানেই হলো ভেলোসিটি অফ বি রিলেটিভ টু ভেলোসিটি অফ এ। বাংলায় বললে এর সাপেক্ষে বি এর গতিবেগ। ঠিক একই রকম ভাবে যদি আমরা ত্বরণ লিখতাম এবং এরকম লিখতাম, তার মানে তোমরা কি বুঝতে, এটাতে বোঝা যাচ্ছে অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে এর ত্বরণ। আর ভেক্টরিক্যালি পুরো প্রকাশ করলে মাইনাস এ বি। এখন এই দুটো সমীকরণকে একটু ভালো করে দেখো, যে সেখানে এই আপেক্ষিক বেগ বা আপেক্ষিক ত্বরণ নির্ণয় করতে গেলে যে সমীকরণটি তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে দুটো ভেক্টর রাশির বিয়োগ। আমি এই কারণেই বলেছিলাম ভেক্টর বিয়োগের ধারণাকে কাজে লাগিয়ে এই আপেক্ষিকের ধারণা তৈরি হবে। তো এবার ভেক্টর বিয়োগ এর মানে কি? এর মানে হচ্ছে দুটো ভেক্টরের যোগ। অবাক হচ্ছ? না, অবাক হওয়ার কিছু নেই, কারণ এটি যোগই করা হচ্ছে। একটা ভিবি আর আরেকটি মাইনাস ভিএ, এই দুটো ভেক্টরকে যোগ করা হচ্ছে। ঠিক একই রকম ভাবে এটাকেও লিখতে পারি এ ভেক্টর আর মাইনাস এ বি ভেক্টরের যোগ করা হচ্ছে। তাহলে ভেক্টর বিয়োগ অনেকটা যোগের নিয়মের মতোই হবে। এবার এই আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণকে উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। এই কারণে আমি প্রথমে একমাত্রিক বা ইউনিডিরেকশন বা ওয়ান ডিরেকশনকে নিয়ে আলোচনা করছি। ধরলাম দুটো গাড়ি আছে, একটা গাড়ি VA বেগে চলছে, আরেকটি গাড়ি VB বেগে চলছে, এবং ভি এর মান ধরলাম 90 কিলোমিটার পার আওয়ার আর VB এর মান 60 কিলোমিটার পার আওয়ার, এবং দুটোই ইউনিডিরেকশন বোঝাই যাচ্ছে কারণ একই দিকে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যদি বি এর সাপেক্ষে এ এর গতিবেগ কি নির্ণয় করি, তাহলে এটাই হয় VAB VA মাইনাস VB। এবং দেখো দুটো একই দিকে হওয়ার জন্য এটাকে না ভেক্টরিক্যালি সলভ করার কোনো প্রয়োজনই নেই।
এটাকে কেবলমাত্র স্কেলার আকারে সলভ করলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব, কারণ দুটো একই ডিরেকশনে হওয়ার জন্য ওদের মধ্যেকার কোণ 0 ডিগ্রি হয়ে যাওয়ার জন্য এটাকে ভেক্টরিক্যালি সলভ করার প্রয়োজনই হবে না। তাই এটি হয়ে যাবে VAB ইকুয়ালস টু VA মাইনাস VB, মানে স্কেলার এই ফর্মেই সলভ করতে পারবে। এটা মনে রেখো যে যখন আপেক্ষিক বেগের তোমরা কোনো ক্যালকুলেশন করবে এবং যে ক্ষেত্রে বেগ বা ত্বরণগুলো সব একই দিকে থাকবে, তখন আর ভেক্টরিক্যালি না সলভ করে স্কেলার রূপে সলভ করলেই তোমাদের হয়ে যাবে। যেমন এক্ষেত্রে হবে 90 মাইনাস 60, কারণ VA ইকুয়ালস টু 90, VB ইকুয়ালস টু 60, তাহলে অ্যান্সার হয়ে গেল এত কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ 30 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ B এর সাপেক্ষে A এর গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার, এবং কোন দিকে না, সামনের দিকে। যদি বলতাম A এর সাপেক্ষে B এর গতিবেগ কি, তাহলে তোমরা লিখতে VBA ইকুয়ালস টু VB মাইনাস VA, দ্যাট ইজ ইকুয়ালস টু 60 মাইনাস 90 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার। মানে A এর ভেলোসিটি যেদিকে, A এর সাপেক্ষে B এর গতিবেগ তার বিপরীত দিকে, তো বিপরীত দিকে। এই ঘটনাটিকে একটু অন্যরকম ভাবে বোঝার চেষ্টা করি। দেখো, প্রথম ঘটনায় আমরা নির্ণয় করেছিলাম B এর সাপেক্ষে A এর গতিবেগ যা ছিল 30 কিলোমিটার পার আওয়ার সামনের দিকে, অর্থাৎ B এর সাপেক্ষে A 30 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে যাচ্ছে। এটাকে ছবিতে এঁকে প্রকাশ করলে আমরা এটাই বুঝি যে A বস্তুটি সেটি VAB ভেলোসিটি অর্থাৎ 30 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে, যখন VB চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্থাৎ B এর সাপেক্ষে A এর গতিবেগ মানে হচ্ছে B কে থামিয়ে রেখে A এর বেগটা কি তা চেক করা। তাই B কে থামিয়ে রেখে A এর বেগ দেখতে পাচ্ছি 30 কিলোমিটার পার আওয়ার সামনের দিকে। ঠিক একইভাবে সেকেন্ড ঘটনাটি তোমরা একটু ভেবে দেখো তো কি হবে। তাহলে তোমরা সেকেন্ড ঘটনায় দেখেছো A এর সাপেক্ষে B এর গতিবেগ মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার। এর মানে হলো এটাকে থামিয়ে রাখলাম এবং B মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে, এই জন্য বিপরীত দিকে। এই টাইপের ঘটনা তোমরা রিয়েল লাইফে নিশ্চয়ই কোথাও দেখেছো। খেয়াল করে দেখো, যেমন ধর দুটো ট্রেন যাচ্ছে, একটা ট্রেনে তুমি বসে আছো এবং দুটো ট্রেন পাশাপাশি আছে। এবার যদি দুটো ট্রেন একদম সেম স্পিডে থাকে, তখন কি মনে হয় জানলা দিয়ে তাকিয়ে যে ওই ট্রেনটা থেমে আছে। কেন? কারণ তুমি তখন নিজেকে কিন্তু থেমে আছো এটাই ধরে নিয়ে অন্য ট্রেনকে হিসাব করছো, তাই তোমার মনে হচ্ছে ওই ট্রেনটাও থেমে আছে। এবার যদি এরকম হয় যে একটা ট্রেন তোমার পাশ দিয়ে খুব জোরে বেরিয়ে গেল আর তোমার ট্রেনটাও চলছিল কিন্তু তোমার ট্রেনটার স্পিডটা কম, তখন তোমার কি মনে হবে? তোমার মনে হবে যে তুমি থেমে আছো আর তোমার পাশের ট্রেনটা একটা অল্প বেগ নিয়ে বেরিয়ে চলে গেল। আবার উল্টো ভেবে দেখো, যে ট্রেনটায় তুমি বসে আছো সেই ট্রেনটার স্পিডের তুলনায় পাশের ট্রেনটার স্পিডটা কম, এবং তার ফলে দেখছো যে ট্রেনটা যেন পেছন দিকে চলে যাচ্ছে। এরকম নিশ্চয়ই খেয়াল করেছো। আসলে সে তো পেছনে যাচ্ছে না, কিন্তু তুমি তোমাকে নিজেকে রেস্টে ভাবছো বা থেমে আছো ভাবছো বলে তোমার রেসপেক্টে ওই ট্রেনটা পেছন দিকে চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। অনেকটা এই ঘটনার মতন, দুটোই একই বেগে এগোচ্ছে সামনের দিকে, কিন্তু এর বেগটা যেহেতু বেশি তাই এ ভাবছে বি ওর রেসপেক্টে পেছনের দিকে মাইনাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তাই এটা হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ এবং এটা হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। আশা করছি তোমাদের আপেক্ষিক বেগের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা ওয়ান ডাইমেনশন বা একমাত্রিকের বদলে দ্বিমাত্রিকে করার চেষ্টা করি। এই দ্বিমাত্রিক বা 2Dর অনেক আপেক্ষিক গতির উদাহরণ আমরা প্রায়ই দেখতে পাই। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি যে ধরো বৃষ্টির মধ্যে তুমি সাইকেল চালাচ্ছ, তো তুমি সাইকেল চালাচ্ছ সামনের দিকে, বৃষ্টিও পড়ছে সোজাসুজি নিচের দিকে, কিন্তু যেই তুমি সাইকেলটাকে জোরে চালানোর চেষ্টা করছো সেই খেয়াল করছো যে বৃষ্টিটা তেরছা হয়ে তোমার বুকের দিকে এসে লাগছে বা মুখে এসে লাগছে। আবার যেই দাঁড়িয়ে পড়ছো সঙ্গে সঙ্গে দেখছো যে না, বৃষ্টি তো বুকের দিকে আসছিল না, সোজাসুজি পড়ছিল। তাহলে এরকম কেন হলো? এটার কারণও দ্বিমাত্রিকে আপেক্ষিক বেগের ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এই কারণে দ্বিমাত্রিকের যে সমস্ত সমস্যাগুলি আমাদের পাঠ্য বইতে আছে সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে রেইন প্রবলেমস, 2 রিভার বোট প্রবলেম, 3
মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু মুভিং অবজেক্ট। এরকম উদাহরণগুলোর মধ্যে আমি প্রথমে আজকে রেইন প্রবলেম অর্থাৎ বৃষ্টি হলে এবং সেই বৃষ্টিকে যে বিভিন্ন রকমভাবে আসতে দেখছি এটা সম্পর্কে যে প্রবলেমগুলো হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব, এবং মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু মুভিং অবজেক্ট মানে দুটো বস্তু গতিশীল, দুটো ডিফারেন্ট দিকে, তাহলে কখন তাদের মধ্যেকার দূরত্ব সবচেয়ে কম হবে এই রিলেটেড প্রবলেমটাও আজকে বলবো। কিন্তু এই রিভার বোট প্রবলেমটা আমি একটা আলাদা ক্লাসে বলবো, কারণ এটা অনেকটা বেশি বড় হওয়ায় এর জন্য একটা আমার আলাদা ক্লাস প্রয়োজন। তো তোমরা এই দুটো জিনিসকে আজকে বুঝে নাও। দ্বিমাত্রিকভাবে এই রেইন প্রবলেম অর্থাৎ বৃষ্টি রিলেটেড যে সমস্ত অঙ্কগুলো আমাদের আসে তাকে সলভ করার জন্য অবশ্যই আমাদের ভেক্টরিক্যালি এগোতে হবে। তো আমি ধরলাম বৃষ্টি যা নিচের দিকে পড়ছে আর একটি লোক সামনের দিকে এগোচ্ছে। তো লোকটির ভেলোসিটিকে বললাম ভি অফ ম্যান এবং বৃষ্টির ভেলোসিটিকে বললাম ভি অফ রেইন, এবং এদের মধ্যেকার কোণ পরস্পর 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে লোকটি কি দেখবে? লোকটি দেখবে যে বৃষ্টির ফোঁটাগুলো তার বুকের দিকে বা মুখের দিকে ধেয়ে আসছে, কোনাকুনি ভাবে আসছে। তো এরকম হওয়ার কারণ কি? তাহলে লোকটি যেহেতু দেখছে তার মানে লোকটির সাপেক্ষে বৃষ্টির গতিবেগ আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ভি আর অর্থাৎ ভি রেইন মাইনাস ভি ম্যান। তাহলে ভি ম্যান যেহেতু, তাহলে ভেলোসিটি অফ ম্যানটাকে বিপরীত দিকে করে দিই, এবং সেটা বিপরীত দিকে করলে এদিকে হয়ে যাচ্ছে মাইনাস ভি এম মাইনাস ভি এম। এবার এই দুটোর মধ্যেকার লব্ধি যদি নির্ণয় করি, কারণ আমি এটাই শিখেছি যে ভি আর মাইনাস ভি এম মানেই হলো ভি আর প্লাস অফ মাইনাস ভি এম ভেক্টর। তার মানে এই দুটো ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হবে, এবং যে লব্ধিটা হবে সেই লব্ধিটাই হবে ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এবং দেখো কোন দিকে হলো? কোনাকুনি ভাবে। এই কারণেই যখন লোকটি সাইকেল চালাচ্ছে বৃষ্টির মধ্যে তার মনে হচ্ছে কোনাকুনি ভাবে বৃষ্টিটা তার বুকের বা মুখের দিকে এসে পড়ছে। এবার এর মান কি হবে সেটা ক্যালকুলেশন করার জন্য ভেক্টরিক্যালি যদি সলভ করি তাহলে দেখতে পাচ্ছি ভি আর এম এর ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। আমি এখানে ভি মাইনাস এম লিখলাম না, কারণ এই মাইনাসটা অপোজিট দিকটাকে বোঝাচ্ছে, তাই শুধু ভি এম স্কোয়ার প্লাস টু ভি আর ভি এম কস, এখন এইটা ছিল 90 ডিগ্রি, তাহলে এইটা হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। এই কারণেই এটা হয়ে যাবে রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। এখন এই বৃষ্টিটা কোন দিক থেকে আসছে সেই অ্যাঙ্গেলটা যদি বার করতে হয়, ধরলাম উলম্ব দিকের সঙ্গে ফাই কোণ করে আছে, তাহলে ভেক্টরিক্যালি কোণ করার নিয়ম অনুযায়ী আমরা জানি যে tan phi ইকুয়ালস টু হবে, যেহেতু ফাইটা আমরা ভি আর এর সঙ্গে বার করছি তাহলে অপোজিটটাকে নিয়ে করার নিয়ম শিখেছি, তাহলে ভি এম ডিভাইডেড বাই ভি আর, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ যার tan phi করলে এটা লম্ব আর এটা ভূমি, লম্বটা হচ্ছে ভি এম আর ভূমিটা হচ্ছে ভি আর। এবং এখান থেকে আমরা এটাই বার করতে পারি যে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স ভি এম বাই ভি আর। এবার যদি প্রশ্ন করতাম যে ভি এম আর কি হবে, অর্থাৎ রেনের সাপেক্ষে ম্যানের ভেলোসিটি, এটা হয় না, বাস্তবে এটা হয় না, কারণ রেনের তো আর চোখ নেই বা ফিল করতে পারে না যে সে দেখতে পাবে। কিন্তু তা হলো ভেক্টরিক্যালি যদি আমরা বলি যে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রেইন, এটা কি হবে বলো তো? হ্যাঁ, ভেক্টরিক্যালি এটাকে করলে কি হবে? ভি এম মাইনাস ভি আর। এবং দেখো খেয়াল করে, তাহলে সেক্ষেত্রে তুমি ভি এমটা যেদিকে ছিল সেদিকেই রাখতে আর ভি আরটাকে অপোজিটে করে দিতে, অর্থাৎ ওপরের দিকে করে দিতে, তাহলে তাদের লব্ধি কোন দিকে হতো? এই দিকে হতো, তাহলে এর অপোজিট দিকে হতো। এই কারণেই আমরা বলতে পারি ভি আর এম যেদিকে হবে ভি এম আর তার বিপরীত দিকে হবে, তার জন্য এদেরকে লেখা হয় মাইনাস দিয়ে। ভি আর এম ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস ভি এম আর ভেক্টর। তাহলে এই যে জিনিসটা শিখলাম রেইন প্রবলেম, এর ওপর অন্যান্য উদাহরণ দিয়ে অনেক রকমের অঙ্ক আসতে পারে। দুটো গাড়ি দুটো ডিফারেন্ট দিকে যাচ্ছে, কোনোটা উত্তর কোনোটা পূর্ব দিকে, তাদের মধ্যেকার আপেক্ষিক বেগ নির্ণয় করো, প্রসেস কিন্তু এগুলোই হবে। এবার আমরা দুটো গতিশীল বস্তু দ্বিমাত্রিকভাবে দুটি ডিফারেন্ট দিকে গেলে তাদের মধ্যেকার সর্বনিম্ন দূরত্ব সম্পর্কে জানবো। এই জায়গাটা বোঝার জন্য একটা অঙ্ক করে দেখি।
ধরলাম একটি উলম্ব লাইন যা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এই উলম্ব লাইনটির ওপর এ একটি অবস্থান, বি আর একটি অবস্থান, যেখানে দুটি বস্তু আছে। এ অবস্থানে যে বস্তুটি আছে সে পশ্চিম দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গতিশীল, এবং বি অবস্থানে যে বস্তুটি আছে সেও 20 কিলোমিটার পার আওয়ার বেগে উত্তর দিকে গতিশীল। এখন প্রাথমিক অবস্থায় যখন ওরা এ আর বি অবস্থানে ছিল তখন ওদের মধ্যেকার দূরত্ব ধরলাম 10 কিলোমিটার ছিল। এখন প্রশ্ন করলো, এই এ আর বি অবস্থানে যে দুটি গাড়ি আছে তারা যদি গতিশীল থাকে তাহলে এদের মধ্যেকার সবচেয়ে কম দূরত্ব যেটা হবে তার মান কি হবে সেটি নির্ণয় করো। এখন দুটো বস্তু দুটো ডিফারেন্ট দিকে যাচ্ছে, পাশাপাশি গেলে আমরা নির্ণয় করতে পারতাম, তাহলে এখানে কিভাবে নির্ণয় করবো? একটা যাচ্ছে পশ্চিম দিকে, একটা যাচ্ছে উত্তর দিকে, তো দুটো ডিফারেন্ট দিকে চলে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আপেক্ষিক বেগের ধারণাটা ব্যবহার করলে অনেক বেশি সুফল পাবো। কারণ আপেক্ষিক বেগে আমরা দেখেছি যে কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটি বস্তুর গতিবেগ যখন নির্ণয় করা হয় তখন প্রথম বস্তুটাকে স্থির ধরা হয়, দ্বিতীয় বস্তুটিকে গতিশীল ধরা হয়। তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে যে স্থির বস্তুর সাপেক্ষে ওই দ্বিতীয় গতিশীল বস্তুটির মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্ব কোনটা হয় তা নির্ণয় করলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাই এটা নির্ণয় করার জন্য আমি করলাম, ধরি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ আমরা নির্ণয় করছি। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে সেই অনুযায়ী কি করব আমরা? ভি বি মাইনাস ভি এ করবো। তাহলে ছবিটাকে যদি এর থেকে ওইভাবে আঁকি তাহলে কি হবে? ভি এ ছিল এদিকে এবং ভি বি ছিল এদিকে, তাহলে এই অনুযায়ী ভি এটাকে অপোজিট দিকে করে দিই। এই দুটো লব্ধি এদিকে যাই হলো ভি বি এ, এই লব্ধিটার মান তাহলে কি হবে? ভি বি এর মান হবে রুট ওভার ভি বি স্কোয়ার প্লাস ভি এ স্কোয়ার। এটার মান হবে রুট ওভার 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, অর্থাৎ 20√2 কিলোমিটার। এবার যদি কোন দিকে কাজ করছে এই ভি এ ক্যালকুলেশন করতে হয়, ধরলাম উলম্ব দিকের সঙ্গে ফাই কোণ করে কাজ করছে, তাহলে tan phi ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, অর্থাৎ এইটা এখানে হচ্ছে ভি এ আর ভূমি হচ্ছে ভিবি, তাহলে ভি এ বাই ভিবি, ভি এ 20, ভিবিও 20, দ্যাট ইজ 1, অর্থাৎ ফাই ইকুয়ালস টু 45 ডিগ্রি। অর্থাৎ এই পুরো ছবিটাকে যদি একটা ছবি দিয়ে আঁকি তাহলে কেমন দেখতে হবে? একটা উলম্ব লাইন আবার আঁকলাম এবং এ অবস্থানে যে বস্তুটি ছিল তাকে স্থির ধরে নিলাম, কারণ ভি বি এ বার করেছি, এর সাপেক্ষে বি এর গতিবেগ, তাই ভি এটা স্থির। আর ভি বিটা অর্থাৎ 20 অবস্থান থেকে বস্তুটি ভি বি এ বেগ নিয়ে উত্তর পূর্ব দিকে গতিশীল, কারণ উলম্বের সঙ্গে 45 ডিগ্রি, তাহলে এই দিকে গতিশীল এবং এই বেগের মান হচ্ছে ভি বি এ, দ্যাট ইজ 20√2 কিলোমিটার পার আওয়ার, এবং মধ্যবর্তী কোণ উলম্ব দিকের সঙ্গে 45 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছি এখান থেকে একটা লম্ব টানবো, এই লম্বটাই হচ্ছে এ আর বি এর মধ্যেকার সর্বনিম্ন দূরত্ব। এবং এটা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে আমরা জানি যে এইটুকুনি যদি 10 হয় তাহলে এইটুকুনি পার্ট হবে 10 sin 45 ডিগ্রি, অর্থাৎ 10/√2 কিলোমিটার। তোমরা এই অঙ্কটি করার মাধ্যমে বুঝতে পারলে যে দুটি গতিশীল বস্তুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে আপেক্ষিক বেগ একটি সহজ পদ্ধতি। তো তোমরা এই ধারণাকে কাজে লাগিয়ে যে সমস্ত অঙ্ক তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে সেগুলি নিজের থেকে করার চেষ্টা করো। কোনো অসুবিধা থাকলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যে সমস্ত লিঙ্ক আছে তার মধ্যে তোমরা তোমাদের অসুবিধাগুলো জানিও। আমার তরফ থেকে তোমাদেরকে এই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক লাইক। ক্লাস 11 ফিজিক্সের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় ও তার গাণিতিক সমস্যাগুলির সমাধান করার পদ্ধতি আমি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক সোমবার ও শুক্রবার তোমাদের জন্য আপলোড করব। তোমরা নতুন নতুন বিষয় সহজে বুঝতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগছে জানাতে নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু।